দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহের জন্য জসীমউদ্দিনকে এই গফরগাঁও এলাকায় পাঠিয়েছিলেন। রূপাইয়ের গ্রামটা ছিল শিলাসী গ্রাম গফরগাঁওয়ের, সাজুর গ্রাম ছিল হচ্ছে মশাখালী গ্রাম। গফরগাঁওয়ের সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে এই চর আলগি ব্রিজ। ওই পারটা হচ্ছে চর আলগি ইউনিয়ন আর এই পারটা হচ্ছে মূল গফরগাঁও। মাঝখান দিয়ে হচ্ছে ব্রহ্মপুত্র নদটা বয়ে গেছে। দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহের জন্য জসীমউদ্দিনকে এই গফরগাঁও এলাকায় পাঠিয়েছিলেন এবং তিনি এই গফরগাঁওয়ের সৌন্দর্য বা এখানকার যে রূপাই চরিত্র, এটা কিন্তু তিনি এখানেই রূপাইয়ের সাথে পরিচয় হয় এবং তিনি নকশিকাতার মাঠ নামক এক মহাকাব্য রচনা করেন, যেটা কালজয়ী একটা কাব্য হিসাবে আমাদের মধ্যে রয়ে গেছে। আমি এখন বসে আছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চর আলগি ব্রিজের কাছেই। কবি জসীমউদ্দিনের যে শ্রেষ্ঠ রচনা নকশিকাতার মাঠ, আমরা যখন যে কোনো কাব্য বা উপন্যাস পড়ি আমাদের মাথায় কিন্তু একটা কল্পিত চিত্র ফুটে ওঠে যে ওই স্থানটা এমন বা মানুষগুলো এমন। কবি জসীমউদ্দিনের নকশিকাতার মাঠের প্রকৃত চরিত্র কিন্তু এই গফরগাঁওতেই। ডক্টর দীনেশ চন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জসীমউদ্দিনকে ময়মনসিংহ গীতিকা সংগ্রহের জন্য এই গফরগাঁওতে পাঠান এবং তিনি এখানে এসে রূপাই চরিত্রের সাথে তার সাক্ষাৎ হয়। বাস্তবেই রূপাই চরিত্রে, রূপাইয়ের গ্রামটা ছিল শিলাসী গ্রাম গফরগাঁওয়ের আর সাজুর গ্রাম ছিল হচ্ছে মশাখালী গ্রাম। তো রূপাই ছিলেন একজন কৃষ্ণকায় বর্ণের, কালো বর্ণের একজন মানুষ, আমরা সবাই জানি, তবে খুব লাঠিয়াল এবং তেজদীপ্ত। এই গাঁয়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। এখানে যখন মারামারি হতো জমির চরের ধান কাটা নিয়ে, এগুলো কিন্তু চর, তখন হচ্ছে এই রূপাই নেতৃত্ব দিত। তো রূপাইয়ের সাথে সাজুর কোনো একভাবে পরিচয় হয়, বিয়ে হয়, তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু কোনো এক সময় একদিন রাতে খবর আসে যে বন গেয়েরা চরে ধান কেটে নিয়ে যাচ্ছে। তখন রূপাই ওই এলাকার মানুষজন সবাই গিয়ে তাদেরকে প্রতিরোধ করে, এমনকি সেখানে খুনাখুনি হয়, অনেকজন মারা যায় মানুষ। তখন রূপাই হচ্ছে প্যারারি হয়ে যায়, মানে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে চলে যায়। কারণ হচ্ছে বাড়িতে থাকলে তাকে গ্রেফতার করা হবে এবং খুনের দায়ে ফাঁসি হতে পারে, কারণ সে ছিল হচ্ছে এই দাঙ্গার ওই দলের নেতা। পরবর্তীতে রূপাই আর আসে না, সাজু তো তার অপেক্ষায় থাকতে থাকতে একদম মাসের পর মাস যায়। তার যে দুঃখ গাথা, এগুলা সে একটা নকশি কাঁথার মধ্যে, গ্রামের মধ্যে কিন্তু নকশি কাঁথা শীতকালে মানুষ ব্যবহার করে, নকশি কাঁথার মধ্যে সুতার মাধ্যমে সে তার জীবনের সুখ দুঃখ গুলা সব ফুটিয়ে তোলে। হঠাৎ একদিন রূপাই কিন্তু সাজুর কাছে আসে, তখন সাজু বলে তোমাকে আর যেতে দেব না, কিন্তু রূপাই বাধ্য হয়ে চলে যেতে, কারণ সে বলে আমি থাকলে নিশ্চয়ই আমার এখানে ফাঁসি হবে। এই বলে রূপাই চলে যায়। সখী দিন দুঃখীর যারা ছাড়া কেহ নাই, সেই আল্লাহর হাতে আজি তোমারে সপিয়া যাই। আর সাজু রূপাইয়ের আশায় পথ চেয়ে থাকতে এক সময় মারা যায়। মারা গেলে তাকে যেখানে কবর দেওয়া হয়, সেই মৃত্যুর আগে মাকে বলে যায় এই নকশিকাতা যেন তার কবরের উপর দিয়ে রাখা হয়। মোর যত ব্যথা, মোর যত কাদা, এরই বুকে লিখে যাই, আমি গেলে মোর কবরের গায়ে এরে মেলে দিও তাই। পরে একদিন আবার সাজু রূপাই ফিরত আসে, আসার পর সে এই কবর দেখে বুঝতে পারে যে এটাই সাজুর কবর। তখন গ্রামের মানুষ ভোরে উঠে দেখে যে এই কবরের পাশে আরেকটা মানুষ পড়ে আছে মৃত। তখন বুঝতে পারে যে এটাই হচ্ছে সেই রূপাই। আজও এই গাঁও অজরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোনো কথা যেন কহিতেছে কানে কানে।